ভূতাত্ত্বিক সময় সারণী বা জিওলজিক্যাল টাইম স্কেল নিয়ে আমি এর আগে এই ক্লাসটি যেখানে শেষ করেছিলাম আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি। আর তুমি যদি এই ক্লাসটি দেখে না থাকো তাহলে কিন্তু আজকের ক্লাস দেখার কোনো অর্থই তোমার কাছে থাকবে না। আজকের ক্লাস তুমি সহজে বুঝতে পারবে না। ফলে আমি বলবো আগে তুমি এই ক্লাসটি দেখো, তারপরে আজকের ক্লাসটি দেখো। আর এই ক্লাসের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এই ক্লাসটি যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসে আমি মোট 4টি ইয়ন বা মহাযুগের মধ্যে 3টি ইয়ন অর্থাৎ হেডিয়ান ইয়ন, আর্কিয়ান ইয়ন এবং প্রোটেরোজোয়িক ইয়ন বা মহাযুগ ডিসকাস করেছি, তাই তো। তো একটি ইয়ন বা মহাযুগ বাকি আছে, তাই তো। সেটা কি? সেটা হচ্ছে ফেনেরোজোয়িক ইয়ন বা ফেনেরোজোয়িক মহাযুগ। তো আজকের ক্লাসে আমি ওই ফেনেরোজোয়িক মহাযুগ থেকে শুরু করব। এবার তোমরা তাহলে এবার বোর্ডে লক্ষ্য করো, দেখো এই হচ্ছে ফেনেরোজোয়িক ইয়ন বা ফেনেরোজোয়িক মহাযুগ। এই ফেনেরোজোয়িক মহাযুগে কি হয় যে মূলত জীবের উদ্ভব এবং জীবের বিবর্তন ঘটে। জীবের উদ্ভব এবং জীবের পুরো বিবর্তন, যত রকম বিবর্তন সব এই ফেনেরোজোয়িক মহাযুগে ঘটে। আর এই জন্য এই ফেনেরোজোয়িক ইয়ন বা ফেনেরোজোয়িক মহাযুগকে জৈব মহাযুগ বলে, ঠিক আছে। তো এই ফেনেরোজোয়িক মহাযুগের সময়কাল কত? দেখো, এই ফেনেরোজোয়িক ইয়ন আজ থেকে 54 কোটি 10 লক্ষ বছর আগে থেকে 54 কোটি 10 লক্ষ বছর আগে থেকে আজকের দিন পর্যন্ত, বর্তমান কাল পর্যন্ত এই সময়কালটাই হচ্ছে ফেনেরোজোয়িক ইয়ন বা ফেনেরোজোয়িক মহাযুগ। ওকে, তো তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে যদি প্রশ্ন করি যে আমরা কোন ইয়নে আসি, তাহলে উত্তর কি হবে? ফেনেরোজোয়িক ইয়ন। কারণ এটা আজকের দিন পর্যন্ত যে সময়কাল, কত 54 কোটি 10 লক্ষ বছর আগে থেকে আজকের দিন পর্যন্ত এই ফেনেরোজোয়িক ইয়ন বা ফেনেরোজোয়িক মহাযুগ। ওকে, দেখো এবার এই ফেনেরোজোয়িক যে ইয়ন আছে, তোমাদের আগেই বলেছিলাম যে ইয়নকে আবার কিসে ভাঙা হয়? ইয়নকে আবার কতগুলো এরা বা যুগে ভাঙা হয়, তাই তো। ইয়নকে আবার কতগুলো এরা বা যুগে ভাঙা হয়। দেখো, তো এই ফেনেরোজোয়িক মহাযুগকে বা ইয়নকে 3টা এরা বা 3টা যুগে ভাঙা হয়েছে, ঠিক আছে। 3টা যুগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেখো এই প্যালিওজোয়িক ইয়ন বা প্যালিওজোয়িক যুগ, একটা হচ্ছে মেসোজোয়িক ইয়ন বা মেসোজোয়িক যুগ, আর এটা হচ্ছে ক্যানোজোয়িক ইয়ন বা ক্যানোজোয়িক যুগ। একই কিন্তু সিনোজোয়িক, এই ক্যানোজোয়িককে কিন্তু সিনোজোয়িক বলা হয়, সিনোজোয়িক ইয়ন বা সিনোজোয়িক যুগ, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি করলাম? নিচ থেকে উপরের দিকে পড়লাম, তাই তো। তো নিচ থেকে উপরের দিকে কেন পড়লাম সেটা তোমরা আগের ক্লাসে জেনেছো, তাই কি না? এবার তোমরা প্রথমে দেখো এই প্যালিওজোয়িক এরা বা প্যালিওজোয়িক যুগ। দেখো এই প্যালিওজোয়িক যুগে কি হয়? অমেরুদণ্ডী প্রাণীদের বিকাশ ঘটে। এই জন্য এই প্যালিওজোয়িক যুগকে অমেরুদণ্ডী প্রাণীদের যুগ বলা হয়। ওকে, তো এই প্যালিওজোয়িক যুগের সময়কাল কত? দেখো যে 54 কোটি 10 লক্ষ বছর থেকে, মানে আজ থেকে 54 কোটি 10 লক্ষ বছর আগে থেকে 25 কোটি 10 লক্ষ বছর পর্যন্ত, 25 কোটি 10 লক্ষ বছর পর্যন্ত সময়কাল ছিল হচ্ছে প্যালিওজোয়িক যুগ। ওকে, এরপর দেখো তাহলে প্যালিওজোয়িকের পরে কি? মেসোজোয়িক। ওকে, তো মেসোজোয়িক যুগে কি হয়? সরীসৃপ প্রাণীদের বিকাশ ঘটে। কি বলছি? সরীসৃপ প্রাণীদের বিকাশ ঘটে। এই জন্য মেসোজোয়িককে সরীসৃপ প্রাণীদের যুগ বলা হয়। এর সময়কাল হচ্ছে আজ থেকে 25 কোটি, মানে দেখো এখানে শেষ হয়েছে কত? 25 কোটি 10 লক্ষ। তার মানে মেসোজোয়িক শুরু হচ্ছে কত? 25 কোটি 10 লক্ষ থেকে, মানে আগে থেকে 6 কোটি 60 লক্ষ বছর পর্যন্ত এই যুগ চলে। ক্লিয়ার? এরপর দেখো, এরপর এই কেনোজোয়িক বা সিনোজোয়িক। তো এই কেনোজোয়িক যুগে স্তন্যপায়ী প্রাণীদের বিকাশ ঘটে। এই জন্য এই কেনোজোয়িক এরা বা কেনোজোয়িক যুগকে স্তন্যপায়ী প্রাণীদের যুগ বলা হয়। এর সময়কাল কত? যে আজ থেকে 6 কোটি 60 লক্ষ বছর আগে থেকে আজকের দিন পর্যন্ত, বর্তমান কাল পর্যন্ত সময়কালে হচ্ছে কেনোজোয়িক যুগ বা সিনোজোয়িক যুগ। ক্লিয়ার? তাহলে দেখো আগের দিন ক্লাসে বলেছিলাম যে তুমি যদি তোমাদের জিজ্ঞেস করা হয় আমরা কোন যুগে আছি, মানে কোন মহাযুগে আছি, তাহলে উত্তর কি হবে? ফেনেরোজোয়িক,
আর যদি বলা হয় কোন যুগে আছি, তার উত্তর কি হবে? কি এই কেনোজয়িক বা সিনোজয়িক যুগে আমরা অবস্থান করছি। এবার দেখো, আমি এই যে তিনটা এরা বা যুগের কথা বলেছি, এই তিনটা এরা বা যুগের মধ্যে প্রথমে কোনটা এসেছে? প্রথমে এসেছে কি প্যালিওজয়িক এরা। এই তো, এই জন্য মনে রাখবে প্যালিওজয়িককেই কিন্তু বলা হয় প্রাইমারি এরা বা প্রাথমিক যুগ। ওকে, তাহলে এই প্যালিওজয়িকের পরে কোনটা এসেছে? মেসোজয়িক। তাই তো, এই জন্য মেসোজয়িককেই বলা হয় সেকেন্ডারি এরা। ক্লিয়ার? আবার মেসোজয়িকের পরে কোন যুগ এসেছে? কি কেনোজয়িক বা সিনোজয়িক। তাই তো, এই জন্য সিনোজয়িক বা কেনোজয়িককে টারসিয়ারি এরা বা টারসিয়ারি যুগ বলা হয়। দেখো, টারসিয়ারি যুগের কথা কিন্তু আমরা পড়েছি আগে, তাই কি না? কি কোথায় পড়েছি? যে টারসিয়ারি যুগে কিছু নিম্নমানের কয়লা সৃষ্টি হয়েছে। তাই তো, তাহলে এটা কি প্রাইমারি এরা, সেকেন্ডারি এরা, টারসিয়ারি এরা। ওকে, দেখো, আবার আগের ক্লাসে কি বলেছিলাম? এই যে এরা বা যুগকে, প্রত্যেকটা যুগকে আবার কিসে ভাগ করা হয়? কতগুলি পিরিয়ডে ভাগ করা হয়। তাই তো, তাহলে এই এরাকে ভাগ করা হয় পিরিয়ডে বা উপযুগে ভাগ করা হয়। ঠিক এভাবেই দেখো যে এই যে প্যালিওজয়িক এরা আছে, এই প্যালিওজয়িক এরাকে বা প্যালিওজয়িক যুগকে 6টা পিরিয়ডে বা 6টা উপযুগে ভাগ করা হয়। ঠিক আছে, কি কি দেখো? ক্যাম্ব্রিয়ান, প্রথমটা হচ্ছে ক্যাম্ব্রিয়ান পিরিয়ড, তারপরে অর্ডোভিসিয়ান পিরিয়ড, তারপরে একটা সিলুরিয়ান পিরিয়ড, তারপরে একটা ডেভোনিয়ান পিরিয়ড, তারপরে কার্বনিফেরাস পিরিয়ড, তারপরে পারমিয়ান পিরিয়ড। ঠিক আছে, দেখো তো আমি যেভাবে সাজিয়েছি এই এরা, পিরিয়ড, এপক যেভাবে সাজিয়েছি, আমার মনে হয় না কোনো বইয়ে এভাবে সাজানো তোমরা পাবে, এবং এই টাইম স্প্যান সহ। ঠিক আছে, তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, খাতায় টুকে রাখবে। তাহলে যদি এটা মনে রাখতে পারো তাহলে তোমার অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। ক্লিয়ার? আর এই যে টাইম স্প্যানগুলো আছে, দেখো টাইম স্প্যানগুলো অতগুলো মনে রাখা সহজ নয়, কিন্তু কিছু ট্রিক আছে মনে রাখার। কিরকম দেখো, তাহলে এই যে ক্যাম্ব্রিয়ান, দেখো তাহলে ক্যাম্ব্রিয়ান পিরিয়ড এর টাইম স্প্যান কত? দেখো যে 54,10,00,000 বছর থেকে কত, মানে 54,10,00,000 বছর আগে থেকে কত পর্যন্ত? 48,50,00,000 বছর পর্যন্ত। তাই তো, তাহলে এবার এর ক্যাম্ব্রিয়ানের পরে কোন যুগ এসছে? অর্ডোভিয়ান। তাহলে অর্ডোভিয়ান কোথা থেকে শুরু হবে? এই ক্যাম্ব্রিয়ান যেখানে শেষ হচ্ছে, অর্ডোভিয়ান তার থেকে শুরু হবে। কোথায় শেষ হচ্ছে? 48,50,00,000 বছর আগে শেষ হয়ে যাচ্ছে। তাই তো, তাহলে অর্ডোভিয়ান কোথায় শুরু হবে? এই 48,50,00,000 বছর আগে শুরু হয়েছে এবং কত পর্যন্ত চলেছে? 44,40,40,000 বছর, মানে বছর আগে পর্যন্ত চলেছে। তাহলে ঠিক একই রকম অর্ডোভিয়ানের পরে সিলুরিয়ান যুগ এসেছে। তাহলে সিলুরিয়ান কোথায় স্টার্ট হবে? তাহলে এই অর্ডোভিয়ান যেখানে শেষ হয়েছে, তাই তো, অর্ডোভিয়ান যেখানে শেষ হয়েছে সিলুরিয়ান সেখানে শুরু হয়েছে। অর্ডোভিয়ান শেষ হয়েছে কোথায়? 44,40,00,000 বছর আগে শেষ হয়েছে। তার মানে সিলুরিয়ান তখন শুরু হয়েছে 44,40,00,000 বছর আগে শুরু হয়েছে। তো আমি কিন্তু আর বারবার এই টাইম স্পেনগুলো কিন্তু আর বলবো না, তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় টুকে রাখবে, লিখে রাখবে। ঠিক আছে, দেখো তো এই যে প্যালিওজয়িক যুগের বা এরার এই যে 6টা পিরিয়ড, এই 6টা পিরিয়ড কি করে মনে রাখবে? এই মনে রাখার জন্য একটা সহজ ট্রিক্স বলছি, তোমরা নিজেরা ইচ্ছা করে নিজেদের মতো করে ট্রিক বানাতে পারো। আমি একটা ট্রিক বলে দিচ্ছি, চেষ্টা করো, দেখো মনে রাখতে পারো কিনা। তোমরা যদি এই সেন্টেন্সটা, অর্থাৎ প্যালিওজয়িক এরা ইজ ক্যামোসাইট কার্পে, যদি এই সেন্টেন্সটা মনে রাখতে পারো তাহলে আশা করি ওই প্যালিওজয়িক যুগের যে 6টা পিরিয়ড, সেই 6টা পিরিয়ড সহজে মনে রাখতে পারবে। দেখো এই সেন্টেন্সটার কিন্তু কোনো বেস নেই, কিন্তু আমি নিজের মতো করে ট্রিক তৈরি করার জন্য এই সেন্টেন্সটা তৈরি করেছি। তোমরা ইচ্ছা করে তোমাদের মতো করে করতে পারো। ঠিক আছে, দেখো তাহলে এখানে এই যে ক্যামোসাইট কার্পে এর মধ্যেই 6টা পিরিয়ড লুকিয়ে আছে। ঠিক আছে, আমরা পিরিয়ডগুলো কি করি, যে কোনো এরা বা পিরিয়ড নিচ থেকে উপরের দিকে পড়ি, তাই তো। তাহলে প্রথমে দেখো ক্যাম মানে হচ্ছে ক্যাম্ব্রিয়ান, তারপরে ও মানে হচ্ছে অর্ডোভিসিয়ান, তারপরে এসআই মানে সিলুরিয়ান, তারপরে ডিই মানে হচ্ছে ডেভোনিয়ান, তারপরে কার মানে হচ্ছে কার্বনিফেরাস, এরপরে পিই মানে হচ্ছে পারমিয়ান
পিরিয়ড, তোমরা ঠিক এভাবে মনে রাখতে পারো। এবার দেখো এই যে পিরিয়ড বা উপযুগগুলো আছে, মানে ক্যাম্ব্রিয়ান, অর্ডোভিসিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান, কার্বনিফেরাস, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেসাস, প্যালিওজিন, নিওজিন, কোয়াটারনারি, এই যে পিরিয়ডগুলো আছে প্রত্যেকটা পিরিয়ডেই কিছু না কিছু ভূতাত্ত্বিক গঠন, ভূতাত্ত্বিক বিবর্তন হয়েছে, ভূতাত্ত্বিক গঠন, ভূতাত্ত্বিক ভাঙন, ভূতাত্ত্বিক বিবর্তন হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা পিরিয়ডেই কোনো না কোনো জীবের উদ্ভব বিবর্তন হয়েছে। তো এবার কোন পিরিয়ডে স্পেসিফিক, কোন পিরিয়ডে কি ভূতাত্ত্বিক ঘটনা ঘটেছে, কোন পিরিয়ডে কোন জীবের উদ্ভব হয়েছে, যদি এগুলো সব বলতে যাই তাহলে আজ সারা রাতেও ক্লাস শেষ হবে না। ঠিক আছে, তো এই জন্য আজকের ক্লাসে কিন্তু আমি কোন পিরিয়ডে কি ভূতাত্ত্বিক ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে বিস্তারিত কিছু বলছি না, ওই মাঝে মাঝে দু একটা বলবো। তো তোমরা যদি বিস্তারিত জানতে চাও যে স্পেসিফিক কোন পিরিয়ডে কোন ঘটনা ঘটেছে, কোন ভূতাত্ত্বিক ঘটনা ঘটেছে, কোন জীবের বিবর্তন বা উদ্ভব হয়েছে, শুধু সেগুলো জানতে চাও তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, কমেন্ট করে জানাও, আমি সেগুলো নিয়েও ক্লাস করে দেওয়ার চেষ্টা করব। তবে সবগুলো জানতে গেলে কিন্তু অনেক কয়টা ক্লাসের প্রয়োজন হবে। এবার দেখো এই যে ক্যাম্ব্রিয়ান আছে, এই যে ক্যাম্ব্রিয়ান পিরিয়ড আছে, তাহলে ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের আগে কি ছিল? ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের আগে তিনটা ইয়ন ছিল, তাই কিনা? তিনটা ইয়ন ছিল, কি? হেডিয়ান, আর্কিয়ান, প্রোটেরোজোয়িক। তাহলে এগুলো কি ছিল? ক্যাম্ব্রিয়ানের ঠিক আগে ছিল। এই জন্য আগের দিন ক্লাসে বলেছি, কি বলেছি, যে এই তিনটাকে প্রি ক্যাম্ব্রিয়ান বলা হয়, তাই তো? প্রি ক্যাম্ব্রিয়ান সুপার ইয়ন বলা হয়। ওকে, দেখো তো এখানে এই যে কনফিউশনগুলো তৈরি হয় কিরকম হয়, দেখো কনফিউশনগুলো কেন তৈরি হয়। যেমন দেখো যে এই অর্ডোভিসিয়ান পিরিয়ডে কি হয়, এই প্রথম অস্ট্রাকোডাম নামে প্রথম অমেরুদণ্ডী প্রাণীর উদ্ভব ঘটে। ঠিক আছে, কোন পিরিয়ডে? অর্ডোভিসিয়ান পিরিয়ডে। ঠিক আছে, তো এবার এই অর্ডোভিসিয়ান পিরিয়ডে কেউ যদি বলে যে না, অর্ডোভিসিয়ান পিরিয়ডে না বলে সে বললো প্যালিওজোয়িক এরাতে, তাহলে সেটাও ঠিক, তাই কি না? তাহলে অর্ডোভিসিয়ান পিরিয়ড যা, তাহলে অর্ডোভিসিয়ান পিরিয়ডটা আসছে থেকে? এই প্যালিওজোয়িক থেকেই ভাগ হয়ে আসছে, তাই কি না? ফলে অর্ডোভিসিয়ান পিরিয়ডে অস্ট্রাকোডাম অমেরুদণ্ডী প্রাণীর প্রথম উদ্ভব ঘটে যদি তুমি কোনো বইয়ে পাও তাহলে সেটা যেরকম সঠিক। আবার যদি এরকম পাও কোনো বইয়ে যে অস্ট্রাকোডাম নামে প্রথম অমেরুদণ্ডী প্রাণীর উদ্ভব ঘটে প্যালিওজোয়িক এরাতে বা প্যালিওজোয়িক যুগে, তাহলে কি সেটাও সঠিক, তাই তো? তো এই সব জায়গায় কিন্তু আমাদের কনফিউশন তৈরি হয়। আরেকটা কনফিউশনের জায়গা আছে কিরকম, দেখো মনে করো কোনো একটা ভূতাত্ত্বিক ঘটনা মনে করো এই ডেভোনিয়ান পিরিয়ডে শুরু হলো। ঠিক আছে, এবার ডেভোনিয়ান এরকম হতে পারে যে একটা ভূতাত্ত্বিক ঘটনা একটা পিরিয়ডে সীমাবদ্ধ না থেকে কয়েকটা পিরিয়ড জুড়ে চলতে পারে। মনে করো ডেভোনিয়ান পিরিয়ডে চললো, কার্বনিফেরাস পিরিয়ডে চললো, পারমিয়ান পিরিয়ডে চললো। ঠিক আছে, তো এবার কোনটাতে বলবো? যদি বলি যে ওই স্পেসিফিক ঘটনা ডেভোনিয়ান পিরিয়ডে ঘটেছে সেটাও রাইট, আবার যদি বলি কার্বনিফেরাস পিরিয়ডে ঘটেছে সেটাও রাইট, তাই কি না? তো এইসব জায়গায় কনফিউশনের সৃষ্টি হয়। ঠিক আছে, দেখো তাহলে এই যে প্যালিওজোয়িক এরা, এই যে 6টা পিরিয়ড আছে, এই 6টা পিরিয়ডের মধ্যে এই কার্বনিফেরাস পিরিয়ডে প্রচুর কয়লার সৃষ্টি হয়, তাই তো? কার্বনের জমা হয়, কার্বন থেকেই কিন্তু এই কার্বনিফেরাস পিরিয়ড নামকরণ হয়েছে। এরপর দেখো এই মেসোজোয়িক এরা বা মেসোজোয়িক যুগকে তিনটি পিরিয়ড বা তিনটি উপযুগে ভাগ করা হয়। এই মেসোজোয়িক যুগকে তিনটি উপযুগে ভাগ করা হয়। এই তিনটি উপযুগে প্রথমটা হচ্ছে ট্রায়াসিক, সবার প্রথমে আছে ট্রায়াসিক, তারপরে জুরাসিক, তারপরে ক্রিটেসাস। এর যে টাইম স্পেন সেটা তোমরা দেখে নিও, মানে লিখে নিও, আমি আর বলছি না। ঠিক আছে, দেখো এই ট্রায়াসিক যুগে সরীসৃপ প্রাণীরা বিকাশ লাভ করে এবং এই সময় ডাইনোসররা আধিপত্য বিস্তার লাভ করে। কি বলছি? ডাইনোসর আধিপত্য বিস্তার লাভ করে। আর আমরা জানি এই জুরাসিক পিরিয়ডে কি হয়? জুরাসিক পিরিয়ডে ডাইনোসররা ধ্বংস হয়ে যায়, তাই তো? এবার ডাইনোসর ধ্বংসের পিছনে কি কাহিনী আছে, কি বিবরণ আছে? যে উল্কাপাতের জন্য ডাইনোসররা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো বিষয়টা কিন্তু এরকম না যে আকাশ থেকে উল্কা পড়লো, সেই উল্কার আঘাত লেগে ডাইনোসররা সব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল, সব ডাইনোসর মারা গেল, তা নয়। কিন্তু কি হয়েছে দেখো, যখন উল্কাপাত হয়েছে, প্রচুর উল্কাপাত হয়েছে, উল্কাপাতের ফলে উল্কা যখন ভূপৃষ্ঠে এসে আশ্রয় পড়েছে, ফলে ওই ভূপৃষ্ঠ থেকে
এই সংঘর্ষের থেকে যে ধূলির সৃষ্টি হয়েছে, ধুলা সৃষ্টি হয়েছে, বায়ুমণ্ডলের উপরিস্তর, বায়ুমণ্ডল পুরো ধুলায় ঢেকে যায়। ঠিক আছে, ধুলোবালিতে বায়ুমণ্ডল ঢেকে যায়। আর ধুলোবালিতে বায়ুমণ্ডল ঢেকে যায় ফলে কি হবে, কি সূর্যরশ্মির তাপীয় ফল, সূর্যরশ্মি কি ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে বাধা হবে, তাই তো? ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রচন্ড রকমের কমে যায়, প্রচন্ড রকমের ভূপৃষ্ঠ শীতল হয়ে যায়। আমরা দেখি যে আকাশে মেঘ থাকলেই কি অনেকটা ঠান্ডা লাগে, তাই কি না? কারণ মেঘ থাকলে কি হয়, সূর্যরশ্মির তাপীয় ফল বা সূর্যরশ্মি সম্পূর্ণভাবে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না, ফলে গরম কম লাগে। তো ওই সময় ওই জুরাসিক যুগে উল্কাপাতের ফলে কি উল্কার যে সংঘর্ষ ঘটে, সেই সংঘর্ষের জন্য পুরো বায়ুমণ্ডলের উপরিস্তরের ধুলোর আবরণ তৈরি হয়ে যায়, এতে ভূপৃষ্ঠ শীতল হয়ে যায়। ঠিক আছে। আর ডাইনোসররা ছিল নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি বসবাস করত, উষ্ণ অঞ্চলের প্রাণী। তো এই উষ্ণ অঞ্চলের প্রাণী ডাইনোসররা এই শীতল পরিবেশে আর বেঁচে থাকতে পারেনি, এভাবেই কিন্তু ডাইনোসরদের ধ্বংস হয়েছে। ঠিক আছে, জুরাসিক পিরিয়ডে। এবার দেখো, তো এই জুরাসিক পিরিয়ড আর ক্রিটেসিয়াস পিরিয়ড, এই দুই পিরিয়ডেও কিন্তু কিছু পরিমাণ কয়লার সৃষ্টিও কিন্তু হয়েছে। আবার দেখো, এই ক্রিটেসাস পিরিয়ডেই প্যানজিয়া ভেঙে মহাদেশগুলির বর্তমান আকার প্রাপ্ত হয়েছে। কোন সময়? এই ক্রিটেসাস পিরিয়ডে। ঠিক আছে। এরপর দেখো, এরপরে এই যে কেনোজয়িক বা সিনোজয়িক এরা, এই কেনোজয়িক বা সিনোজয়িক এরাকে আবার তিনটা পিরিয়ডে ভাগ করা হয়েছে। কি কি? প্রথমটা হচ্ছে প্যালিওজিন, তারপরে নিওজিন, তারপরে কোয়াটারনারি। ঠিক আছে। দেখো, এই কোয়াটারনারি কেন? দেখো তাহলে এটা কি কেনোজয়িক থেকে টার্সিয়ারি বলছি, তাই তো? তৃতীয়, তাই তো? টার্সিয়ারির পরে যেহেতু লাস্ট ভাগ এটা, তাই তো? তো টার্সিয়ারির এই লাস্ট ভাগ বলেই সেটা কোয়াটারনারি পিরিয়ড। ঠিক আছে। দেখো, তো এই যে কোয়াটারনারি পিরিয়ড, তো যদি প্রশ্ন হয় যে বর্তমানে আমরা কোন পিরিয়ডে আছি, তাহলে দেখো কোয়াটারনারি পিরিয়ডে আছি। কত? আজ থেকে 25,80,000 বছর আগে থেকে, 25,80,000 বছর আগে থেকে আজকের দিন পর্যন্ত এই সময়কালটাই হচ্ছে কোয়াটারনারি পিরিয়ড। তাহলে আমরা কোন পিরিয়ডে আছি? কোয়াটারনারি পিরিয়ডে আছি। ঠিক আছে। এরপর দেখো, তো এবার এই যে পিরিয়ডগুলো হলো, এবার পিরিয়ডগুলোকে আবার কিসে ভাঙা হয়? পিরিয়ডগুলোকে আবার কতগুলি এপোকে ভাঙা হয় বা অধিযুগে ভাগ করা হয়। এটা পিরিয়ড মানে উপযুগ, এপক মানে অধিযুগ। ঠিক আছে। তাহলে পিরিয়ডগুলোকে আবার কতগুলো অধিযুগ বা এপোকে ভাগ করা হয়। দেখো, তো এখানে এই যে প্যালিওজয়িকের যে 6টা পিরিয়ড আছে, এই 6টা পিরিয়ডের মধ্যে শুধুমাত্র এই কার্বনিফেরাস পিরিয়ডকে দুটা এপক বা অধিযুগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেখো মিসিসিপিয়ান অধিযুগ, আরেকটা হচ্ছে পেনসিলভেনিয়ান অধিযুগ। সময়কাল তোমরা দেখে নিবে। ঠিক আছে। এরপর দেখো, এরপরে দেখো এই যে ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেসাস, এই তিনটা পিরিয়ডের আর কোনো ভাগ নেই। এই তিনটা পিরিয়ডের কোনো ভাগ করা হয়নি, মানে এপোকে ভাগ করা হয়নি। কিন্তু দেখো এই যে প্যালিওজেন পিরিয়ড আছে, এই প্যালিওজেন পিরিয়ডকে আবার দেখো তিনটা এপক বা অধিযুগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে প্যালিওসিন, ঠিক আছে, এটা ইওসিন, আরেকটা অলিগোসিন। ওকে। তো এই প্যালিওজিন পিরিয়ডকে কি করা হয়েছে? প্যালিওজিন পিরিয়ডকে তিনটা এপোকে ভাগ করা হয়েছে। কি? প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন। ক্লিয়ার? এরপর দেখো এই নিওজিন পিরিয়ডকে আবার এই দুটা এপোকে ভাগ করা হয়েছে, দুটা অধিযুগে ভাগ করা হয়েছে। কাকে? নিওজিন পিরিয়ডকে আবার দুটা এপোকে ভাগ করা হয়েছে। এই দুটা কি কি? মায়োসিন, প্রথমটা হচ্ছে মায়োসিন, তারপরটা হচ্ছে প্লায়োসিন। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে এই যে কোয়াটারনারি পিরিয়ড, এই কোয়াটারনারি পিরিয়ডকে আবার দুটা এপোকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে এই প্লাইস্টোসিন, একটা হলোসিন। ঠিক আছে। তো এই প্লাইস্টোসিন অধিযুগে দেখো প্লাইস্টোসিন অধিযুগে বেশ কয়েকবার পৃথিবীর বেশিরভাগ এলাকা বরফে ঢেকে যায়। ঠিক আছে, বরফে ঢেকে যায়। আর এই পৃথিবীর বেশিরভাগ এলাকা যখন বরফে ঢেকে যায়, সেটাকে আমরা কি বলি? আইস এজ বা হিমযুগ বলি, তাই তো?
ভূতাত্ত্বিকগণ এই প্লাইস্টোসিন পিরিয়ড মানে প্লাইস্টোসিন অধিযুগে 4টি এরকম হিমযুগ বা আইস এজের সন্ধান পেয়েছেন। ক্লিয়ার? দেখো তাহলে এই সবার শেষ কোনটা কি হোলোসিন, তাই তো? তাহলে এবার যদি জিজ্ঞেস করি যে আমরা কোন এপোকে আছি বা কোন অধিযুগে আছি, তার উত্তর কি হবে? হেলোসিন অধিযুগে আছি, তাই তো? আমরা হেলোসিন অধিযুগে আছি। ওকে, দেখো এইবার এপোককে কি বলছিলাম, এপোককে আবার কি এজে ভাগ করা হয়, ঠিক আছে? তো এখানে এই যে এপোকগুলি আছে শুধুমাত্র এই হেলোসিন এপোককেই ভাগ করা হয়েছে, অন্য কোনো এপোককে ভাগ করেনি। এই হেলোসিন এপোককে আবার 3টা এজে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে গ্রিনল্যান্ডিয়ান, তারপরটা নর্থ গ্রিপিয়ান, তারপরটা মেঘালয়ান। এই 3টা এজে ভাগ করা হয়েছে। ওকে, তো এই হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল বা ভূতাত্ত্বিক সারণী, ঠিক আছে? তো আবারও বলছি, যদি তোমরা কোন যুগে মানে কোন পিরিয়ডে কি ভূতাত্ত্বিক ঘটনা ঘটেছে যদি জানতে চাও কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি সেটা নিয়ে ক্লাস করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।